হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেল। আজ আমরা শুরু করব রাইবোজোম এবং অজীবীয় বস্তু সমূহ থেকে। রাইবোজোম এবং অজীবীয় বস্তুসমূহ আমরা এখানে কি বলে দেওয়া আছে আমরা দেখব। প্রথম, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম কোষের প্লাজমা পর্দা সংলগ্ন থাকে। তাহলে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম কোথায় থাকে? কোষের প্লাজমা পর্দা সংলগ্ন থাকে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম কোষের প্লাজমা পর্দা সংলগ্ন থাকে। এদের আকার প্রায় 15 ন্যানোমিটার। এদের আকার তাহলে কত? 15 ন্যানোমিটার, দ্যাট ইজ 15 ন্যানোমিটার থেকে 20 ন্যানোমিটার 20 ন্যানোমিটার পর্যন্ত হয় এবং এরা 50s ও 30s এই দুটি অধ এককের সমন্বয়ে গঠিত। তাহলে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম দুটো অধ একক দিয়ে তৈরি। সেগুলো কি কি? 50s এবং 30s। এই অধ একক দ্বয় যখন একসাথে যুক্ত থাকে তখন 70s প্রোক্যারিওটিক রাইবোজোম গঠন করে। রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষের স্থান। তাহলে রাইবোজোম কি করে? রাইবোজোম প্রোটিন তৈরি করতে সাহায্য করে। তাহলে রাইবোজোমের প্রধান কাজ হলো কি? প্রোটিন তৈরি করা। তাই জন্য বলছে কি রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষণের স্থান। অনেকগুলো রাইবোজোম একটি এমআরএনএ সঙ্গে যুক্ত থেকে একটি শৃঙ্খল গঠন করতে পারে, যাকে পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। তাহলে পলিজোম বা পলিরাইবোজোম কাকে বলবো? যখন অনেকগুলো রাইবোজোম একটি এমআরএনএর সঙ্গে যুক্ত থেকে একটি শৃঙ্খল গঠন করতে পারে, যাকে পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। একটি পলিজোমের রাইবোজোমগুলো এমআরএনএর বার্তা অনুসারে প্রোটিন সংশ্লেষ ঘটায়। তাহলে একটি পলিজোমের রাইবোজোমগুলো এমআরএনএর বার্তা অনুসারে প্রোটিন সংশ্লেষ ঘটায়। অজীবীয় বস্তুসমূহ প্রোক্যারিওটিক কোষের সঞ্চিত বস্তু। অজীবীয় বস্তুসমূহ কি তাহলে? প্রোক্যারিওটিক কোষের সঞ্চিত বস্তু কোষের সাইটোপ্লাজমে অজীবীয় বস্তু হিসাবে জমা থাকে। এগুলো কোনো প্রকার পর্দা দ্বারা আবৃত থাকে না এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। উদাহরণ: ফসফেট দানা, সায়ানোফাইসিয়ান দানা এবং গ্লাইকোজেন দানা। নীলাভ সবুজ শৈবাল এবং বেগুনি ও সবুজ সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে গ্যাস গহ্বর দেখা যায়। তাহলে অজীবীয় বস্তু সম্পর্কে আমরা এখানে জেনে গেলাম এবং এই গ্যাস গহ্বর এটা ইংরেজিতে বলে গ্যাস ভ্যাকুওল। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এই অজীবীয় বস্তুসমূহ। অজীবীয় বস্তুর ইংরেজি নাম হলো ইনক্লুশন বডিজ। ইউক্যারিওটিক কোষ আমরা এখন পড়ব কি? ইউক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক সেল। তাহলে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম কি পড়েছিলাম? আর.এইচ. হুইটেকার 5টি রাজ্য দিয়েছিলেন, রাজ্যকে ভাগ প্রাণী রাজ্যকে 5টি রাজ্যে ভাগ করেছিলেন। মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জাই এবং অ্যানিম্যালিয়া। এই 5টি রাজ্যের মধ্যে আমাদের মোনেরা রাজ্য, দ্যাট ইজ যেগুলো ছিল কি ব্যাকটেরিয়াগুলো হয়ে গেছিল কি প্রোক্যারিওটিক, আর বাকি সমস্তগুলো কি ছিল? ইউক্যারিওটিক। তাই এখানে বলে দিয়েছে সমস্ত প্রোটিস্টা, উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাক এরা সকলেই ইউক্যারিওটিক অন্তর্ভুক্ত। ইউক্যারিওটিক কোষগুলোতে পর্দাবিত অঙ্গাণুর উপস্থিতির কারণে কোষের সাইটোপ্লাজম বিস্তৃতভাবে কিছু প্রকোষ্ঠে বিভক্ত থাকে। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস পর্দাবিত একটি সংগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়ার পর্দাবিত একটি সংগঠিত নিউক্লিয়াস থাকে। এছাড়াও ইউক্যারিওটিক কোষে বিভিন্ন ধরনের জটিল গমনাঙ্গ এবং সাইটোপ্লাজমীয় কঙ্কাল থাকে। এদের জিনগত বস্তু ক্রোমোজোমের সুসংবদ্ধ থাকে। সব ইউক্যারিওটিক কোষ একই রকম নয়। সব ইউক্যারিওটিক কোষ তাহলে কি একই রকম নয়।
উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ প্রথমটিতে মানে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর, প্লাস্টিড এবং কেন্দ্রীয় বৃহদাকার কোষ গহ্বর রয়েছে, যেগুলো আবার প্রাণীকোষে অনুপস্থিত। অপরদিকে প্রাণীকোষে সেন্ট্রিওল থাকে, যা সমস্ত উদ্ভিদ কোষে প্রায় অনুপস্থিত। এখানে এই ফটোগুলো দেওয়া আছে, এনসিইআরটি ফটো, ভালো করে দেখে নেবে সবাই। প্রথমটা আছে উদ্ভিদ কোষ, দ্বিতীয়টা আছে প্রাণী কোষ। এখন আমরা প্রতিটি কোষ অঙ্গাণু সম্পর্কে আলাদা আলাদাভাবে দেখব। প্রথমটা কি? সেল মেমব্রেন, বাংলাতে কি বলছে? কোষ পর্দা। 1950-এর দশকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর কোষ পর্দার গঠন বিস্তৃতভাবে জানা যায়। ইতোমধ্যে কোষ পর্দার রাসায়নিক গঠন সম্পর্কে অধ্যয়ন, বিশেষত মানুষের লোহিত রক্তকণিকার বা আরবিসি কোষ পর্দার গঠন বিজ্ঞানীদেরকে কোষ পর্দার সম্ভাব্য গঠন বের করতে সহায়তা করেছে। কোষ পর্দার গঠন সম্পর্কিত এই অধ্যয়ন থেকে এটা জানা যায় যে কোষ পর্দা প্রধানত লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত। তাহলে আমরা কি জানলাম? কোষ পর্দা প্রধানত লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত। প্রধান লিপিডগুলো হলো ফসফোলিপিড। তাহলে প্রধান লিপিডগুলো কি? ফসফোলিপিড, এবং এরা দুটি স্তরে সজ্জিত থাকে। তাহলে লিপিডের স্তরটা বাইলেয়ার হয়, দুটি স্তরে সজ্জিত থাকে। তাহলে লিপিড অণুগুলো পর্দায় এমনভাবে বিন্যস্ত থাকে যে এদের মেরুপ্রান্ত বা পোলার হেড বাইরের দিকে এবং জল বিরাগী প্রান্তকে বলা হয় হাইড্রোফোবিক টেল, ভিতরের দিকে থাকে। এই সজ্জা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নন পোলার প্রান্তকে জলীয় পরিবেশ থেকে সুরক্ষিত রাখার বিষয়টিকে সুনিশ্চিত করে। ফসফোলিপিড ছাড়া কোষ পর্দায় কোলেস্টেরলও থাকে। কোষ পর্দার লিপিড অংশ প্রধানত ফসফোগ্লিসারাইড দ্বারা গঠিত। পরবর্তীকালে জৈব রাসায়নিক পরীক্ষা নিরীক্ষায় সুস্পষ্টভাবে জানা যায় যে কোষ পর্দায় প্রোটিন এবং কার্বোহাইড্রেটও বর্তমান। প্রকৃতি অনুযায়ী কোষ পর্দায় লিপিড ও প্রোটিনের অনুপাত ভিন্ন ভিন্ন হয়। মানুষের লোহিত রক্তকণিকার কোষ পর্দায় মোটামুটিভাবে 52% প্রোটিন এবং 40% লিপিড থাকে। নিষ্কাশনের সুবিধার উপর নির্ভর করে পর্দাস্থিত প্রোটিনকে অন্তঃস্থ বা ইন্টিগ্রাল এবং প্রান্তীয়কে বলা হয় পেরিফেরাল প্রোটিনে শ্রেণীবিভক্ত করা যায়। প্রান্তীয় প্রোটিনগুলো পর্দার পৃষ্ঠীয় তলে আর অন্তঃস্থ প্রোটিনগুলো কোষ পর্দায় আংশিকভাবে বা সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে। দ্বিস্তরী লিপিড লেয়ারটা দেখানো হয়েছে এখানে। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, আর এইগুলোকে বলা হয় কি? পেরিফেরাল প্রোটিন। এই কোলেস্টেরল ছবিগুলো দেওয়া হয়, কোলেস্টেরল আরও বিভিন্ন দেওয়া আছে। এটা প্লাজমা পর্দার তরল মোজাইক নকশা, এটা দেখে নাও। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন 1972-তে কোষ পর্দার উন্নত গঠনের একটি মডেল উপস্থাপন করেছেন, যা তরল মোজাইক নকশা রূপে সর্বাধিক স্বীকৃত হয়েছে। এই মডেল অনুযায়ী কোষ পর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরী অর্ধতরল সংগঠন, যার মধ্যে
প্রোটিন অণুগুলো পার্শ্ব চলনে সক্ষম। কোষ পর্দার প্রোটিন অণুর চলনের এই ক্ষমতা কোষ পর্দার তারল্য বা ফ্লুইডিটি রূপে গণ্য করা হয়। কোষের বৃদ্ধি, আন্তঃকোষীয় সংযোগ তৈরি, ক্ষরণ, এন্ডোসাইটোসিস ইত্যাদির মতো কার্যকারিতার দিক থেকেও কোষ পর্দার তরলায়িত প্রকৃতিটি গুরুত্বপূর্ণ। একটি কোষ পর্দার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো এই পর্দার মধ্য দিয়ে অণুগুলোর স্থানান্তরণ ঘটানো। এই পর্দাটি প্রভেদক ভেদ্য হওয়ায় এরা উভয় দিকে উপস্থিত কিছু কিছু অণু এর মধ্য দিয়ে চলাচল করতে পারে। শক্তির ব্যবহার ছাড়াই প্লাজমা পর্দার মধ্য দিয়ে অনেক অণুর পরিবহন ঘটে। একে নিষ্ক্রিয় পরিবহন বা প্যাসিভ ট্রান্সপোর্ট বলে। কোষ পর্দার মধ্য দিয়ে প্রশম দ্রাব সাধারণত সরল ব্যাপন প্রক্রিয়ায় ঘনত্বের অবক্রমের সপক্ষে, অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে পরিবাহিত হয়। এই পর্দার মাধ্যমে জলও বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হতে পারে। ব্যাপন প্রক্রিয়া দ্বারা জলের পরিবহনকে অভিস্রবণ বলে। পোলার অণুগুলো যেহেতু দ্বিস্তরযুক্ত লিপিডের নন পোলার অংশের মধ্য দিয়ে চলাচল করতে পারে না, সেহেতু কোষ পর্দার মধ্য দিয়ে সহজে পরিবাহিত হওয়ার জন্য পর্দাস্থিত একটি বাহক প্রোটিনের প্রয়োজন হয়। কিছু আয়ন বা অণু ঘনত্বের তারতম্যের বিপরীতে, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কোষ পর্দার মাধ্যমে পরিবাহিত হয়। এই ধরনের পরিবহন একটি শক্তি নির্ভর প্রক্রিয়া, যেখানে এটিপি ব্যবহৃত হয় এবং একে সক্রিয় পরিবহন বলে, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকু। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন। ধন্যবাদ।